স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টা ৪ গায়ে খবরত লগে আছি ইশাতিরা দিয়ে অর্পা শুরুতে জানাই দিই খবরের শিরোনাম গিন রাজনীতি ও নির্বাচন লইয়ে অনিশ্চয়তা কোতোয়ালিত কুরিয়ার সার্ভিসের তন ৭,৪০০ পিস ইয়াবা উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। চট্টগ্রাম ও ডেঙ্গুর পর এবার উদ্বেগ বাড়ের চিকুনগুনিয়া। পটিয়া সেনা অভিযান ও তিয়াবা উদ্যম মাদক কারবারি গ্রেপ্তার। চট্টগ্রাম ভূমি দর্শকল হাতত্তুন সম্পত্তি উদ্ধার ও দাবি সংবাদ সম্মেলন। পাহাড়তলিত বিশেষ অভিযানত আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার। বোয়ালখালীত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন, ৩ প্রতিষ্ঠানের জরিমানা ও সতর্কবার্তা। চট্টগ্রাম জেলা প্রশাসনের নতুন উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে গণশুনানি। এতক্ষণ উন্নয়ন খবরের শিরোনাম, এবার বিস্তারিত খবর। বাংলাদেশের রাজনীতি চিত্র প্রতিদিনই বদলাই যায়। রাজনৈতিক সমীকরণ চলেন নানা হাঁটাচেরা, কিন্তু হনমিকে হিসাব মিলান নজর। নির্বাচনের ট্রেন শুরুই, সামনেই জাতীয় সংসদ নির্বাচন। এ লইয়ের জনগণের অভিমত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ঘিরিয়ে হাজারো প্রশ্ন। অনৈব সরকার হারে ভোট দিব জনগণ, আদৌ কি হইব সুষ্ঠু নির্বাচন? চলন সায়াই জনগণ কি হয়। এখন বিএনপি আলাদা আসলে আওয়ামী লীগের মতোই হবে দেশে। এখন মনে করেন দেশ, আমরা মনে করি আপনার ডক্টর ইউনূস আরো কিছুদিন থাকলে দেশের জন্য মঙ্গল। নির্বাচন অবশ্যই দরকার জনগণ, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আগে দেশের সংস্কার চাই। এখন সবাই বলে তো সবাই না। যদি বিএনপি যদি আবার আসে, ধরেন আগের যে অবস্থা ছিল সেম ওইরকমই হবে। আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। সে আজ কয়েক বছর ভোট দিতে ঋণী, এখন নিরপেক্ষ যেতে পারি ভোট দিতে। গত ১৭ বছর কেউই তাদের একটা ভোট প্রয়োগ করতে পারে। আমার মতামত ফেব্রুয়ারিতে নির্বাচন সবচেয়ে ভালো হয়। ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে। আরো আগে দিলে আরো ভালো হয়। অবশ্যই দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। নির্বাচন আরো পরে দিলে সবচেয়ে বেটার। এই সরকার তো দেশ সংস্কার করতে পারবে না। প্রিয় দর্শক, নির্বাচনের ট্রেন খুব কাছে চলে এসছে। আর কয়েক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইব। সাধারণ মানুষের মতামত, নির্বাচন হইলে হইলে ভালো হইব। আগে বিগত বছরে যারা নির্বাচন দিন নেওয়া পারে, তারা নানান ধরনের ক্ষোভ প্রকাশ করছে। কেউ হই নির্বাচন ফেব্রুয়ারি দিলে ভালো হইব, কেউ হই নির্বাচন আরো পরে দিলে ভালো হইব, কেউ হই ফেব্রুয়ারির আগে জন্ম করিব, আবার কেউ হই বিগত বছরে আর কোনো সময় ভোট দিতে না পারে, আরো নাগরিক অধিকার প্রয়োগ করে নেওয়া পারে। তাই এবার যদি নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন নয়, তাহলে দেশের মানুষ স্বস্তি পাইব। এবং কি দেশ সংস্কার করি পেলে নির্বাচিত যে সরকার আইব, এই সরকারের দ্বারাই সুন্দর দেশ পরিচালনা হইব এবং দেশ সংস্কার হবে বলে মনে করেন। চলুন দর্শক, আর মানুষের মতামত জানি চাই। এখানে ৩০০টা আসন আছে। উপদেষ্টা আছে কয়জন? মানে একজন, ২৬টা। এখন বর্তমানে ২৬-২৭ জন আছে। ৩০০ জনের জায়গায় ২৬-২৭ জন কোনো কাজ করতে পারে। চট্টগ্রামের ভিতরে এমন কোন মানুষ নাই যে চট্টগ্রাম সংস্কার করার। একমাত্র এখন বর্তমান আছে কি ডাক্তার শাহাদাত, ওর নেতৃত্বে পুরো চট্টগ্রাম চলতেছে। একজনের দ্বারা এগুলো করা সম্ভব না। যে কোনো একটা দল, যে কোনো দল সরকার গঠন করবে, তারপর দেশ সংস্কার আরো এগিয়ে যাবে। আমার মতামত ফেব্রুয়ারিতে নির্বাচন সবচেয়ে ভালো হয়। আরো আগে দিলে আরো ভালো হয়। আরো আগে এখন বর্তমান যে জেনারেশন চলতেছে, যেভাবে চলতেছে, এখন বর্তমান গর্ভতিক নেতা কেমন নেতা, মানে এখন বর্তমানে যে কোন সরকার নাই আছে, এখন সবাই বলে তো সবাই নেতা। শুধু স্বৈরাচার ফালাইছে, আর গুলো সবাই নেতা, গর্ভতিক নেতা। এইটাই, যত চালু নির্বাচন দিতে পারবে তত ভালো, দেশের জন্য ভালো। ধন্যবাদ। নির্বাচন দিলে ভালো থাকবে। নির্বাচন দিলে তো দেশ সুস্থ হবে। সে আজ কয়েক বছর ভোট দিতে ঋণী, এখন নিরপেক্ষ যেতে পারি ভোট দিতে। আসলে বাংলাদেশের 18 কোটি মানুষ একটা নির্বাচন উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজকে
এক বছর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট সবকিছু স্থবির হয়ে আছে। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ, সব ক্ষেত্রে সবার আকাঙ্ক্ষা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই পর্যায়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বিভিন্ন এজেন্ডা নিয়ে আমরা সকলের উদ্দেশ্য কিন্তু এই গণ আন্দোলনের উদ্দেশ্য ছিল, মূল ভিত্তি ছিল একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমার ভোটের মাধ্যমে আমার জনপ্রতিনিধি আমি নির্বাচিত করব, সেই প্রতিনিধির কাছে আমাদের জনগণের জনপ্রত্যাশা, রাষ্ট্রের প্রত্যাশা এগুলি পূরণ করবে। এটা হলো আমাদের মৌলিক দাবি ছিল। আমরা বিগত 3টা নির্বাচনে, প্রথম নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন, 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বী। নির্বাচন দিনের ভোট রাতে হয়ে গেছে, এবং লাস্ট যে নির্বাচন সেটা হলো আমি ডামি নির্বাচন। আমরা পুতুল খেলার মতো, আমাদের ছোটবেলায় আমরা জোলাবাতি খেলতাম, পুতুল খেলতাম, ওইরকম একটা নির্বাচন হয়েছে। জাস্ট আমরা গত 17 বছর ভোটের নামে একটা প্রহসন দেখেছি। যারা এই নতুন প্রজন্মের ভোটার, যারা গত 17 বছর কেউই তাদের একটা ভোট প্রয়োগ করতে পারে নাই, সাধারণ মানুষ পারে নাই। এখানে একটা জন আকাঙ্ক্ষা হচ্ছে একটা জনগণের নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমার সরকার, আমার প্রতিনিধি আমি নির্বাচন। এক বছর সংস্কারের নামে, কখনো কখনো পিয়ার পদ্ধতির নামে, কখনো বিচারের নামে একটা দীর্ঘ সূত্রিতার মাধ্যমে এই যাত্রাটাকে প্রলম্বিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। যাই হোক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা প্রত্যাশিত একটা এই নির্বাচনের ট্রেনে আমরা যাত্রা শুরু করেছি। আশা করি এই যাত্রা থামবে না। জনগণের ভোটের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত ট্রেন চলবে, এবং আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা নির্বাচন, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। নির্বাচন তো যত তাড়াতাড়ি হয় তার ততই ভালো, দেশের জন্য ভালো, অবশ্যই ভালো। দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। নির্বাচিত সর অবশ্যই দরকার আছে। নির্বাচন আরো পরে দিলে ভালো হয়। ফেব্রুয়ারি পরে মনে করেন দেশে এখনো অনেক সংস্কারের কাজ বাকি আছে। নির্বাচন আরো পরে দিলে সবচেয়ে বেটার ভালো হয় বলতে, মনে করেন এখন বিএনপি আলারা আসলে আওয়ামী লীগের মতোই হবে দেশে। এখন মনে করেন দেশ, আমরা মনে করি আপনার ডক্টর ইউনূস আরো কিছুদিন থাকলে দেশের জন্য মঙ্গল পায়। এটা আমাদের যেটা ধারণা জনগণের। নির্বাচন ছাড়া দেশ সংস্কার করা এখন চলতেছে না, দেশ চলতেছে, সংস্কার করতে পারতেছে না, সংস্কার তো হচ্ছে না, হচ্ছে না তো। এখন মনে করেন তাকে তো কাজ করার সুযোগ দিচ্ছে না। মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন বিভিন্ন জায়গায় হচ্ছে, ডক্টর ইউনূসকে তো কাজ করার ওই সুযোগটাই দিচ্ছে না। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্যারা দিয়ে রাখতেছে। আমার মতে হচ্ছে যে কি নির্বাচন না দেওয়াটাই বেটার হবে। নির্বাচন না দেওয়াটাই বেটার। ধরেন যদি এখন যদি নির্বাচন দেয়, যদি বিএনপি যদি আবার আসে, ধরেন আগের যে অবস্থা ছিল সেম ওইরকমই হবে আমার মতে মনে হচ্ছে যে আর কি। আমি বলবো, যেহেতু একটা রাজনৈতিক সরকার আসা মানে একটা স্থিতিশীলতা, যদি সংস্কার করতে হয় স্থিতিশীল অবস্থার মধ্যেই সংস্কার করতে হবে। হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম, নির্বাচন অবশ্যই দরকার জনগণ, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আগে দেশের সংস্কার চাই, তারপরে নির্বাচন। দেশ সংস্কার করতে হলে তো আপনার সংসদ দরকার। কে বলছে? এটা কি বর্তমানে এটা কি সংসদ চলতেছে না? হ্যাঁ, দেশ সংস্কার করতে সবাই লুটে খাবে। এটা 16 বছর খাইছে, আমরা 16 বছর খাবো। হালুয়া লুটি বাকবাটা ওরা, শুধু হালুয়া লুটি যাচ্ছে, আমি হালুয়া লুটি। হ্যাঁ, আমরা 17 বছর খাই, তোমরা 17 বছর খাইছো, আমরা 17 বছর খাই। হ্যাঁ, এগুলো করতে করতে দিন দেশ চলে যাবে। হ্যাঁ, কে বালতে সাধারণ জনগণের খবর খাওয়া রাখে। এখন তাহলে আপনার মত, আমার মতামত হচ্ছে আগে দেশ সংস্কার, তারপরে নির্বাচন। হ্যাঁ, দেশ সংস্কার যদি আপনি জানুয়ারি আগে, ডিসেম্বর আগে করে ফেলতে, আপনি জানুয়ারিতে নির্বাচন দেন, ফেব্রুয়ারি কেন? আপনি দেশ সংস্কারের যতগুলো দাবি আছে সেগুলো যদি আপনি জানুয়ারিতে ভিতরে করে ফেলতে পারেন, বা 2 মাসের ভিতরে করতে পারেন, আমি নভেম্বরে নির্বাচন দেন, ডিসেম্বরে নির্বাচন, ফেব্রুয়ারিতে অপেক্ষা করেন। আর যদি ফেব্রুয়ারি আগে সংস্কার করতে না পারেন, তাহলে কত ফেব্রুয়ারি চলে যাবে, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। আপনি নির্বাচন অবশ্যই চাই, দেশের জনগণ নির্বাচন চাই, এটা নির্বাচিত সরকার আসুক, কিন্তু দেশের যে ক্ষতিপূরণ হয়েছে সেগুলো সংস্কার বাকি আছে, সেগুলো কাজ করতে অবশ্যই করতে হবে। আপনার সংস্কার করতে যদি আপনার 1 বছর লাগে, তা 1 বছর পরে নির্বাচন হোক। আর সংস্কার করতে 2 মাস লাগে, 2 মাস পরে নির্বাচন হোক। ফেব্রুয়ারিতে হবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, আপনি যদি ফেব্রুয়ারি আগে সংস্কার করে শেষ করে ফেলেন, তাহলে নির্বাচন অবশ্যই জানুয়ারিতে দিয়ে ফেলেন। আপনি যদি ডিসেম্বরে করতে পারেন, জানুয়ারিতে আপনি নির্বাচন দেন। আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। দীর্ঘ 17 বছর যে অনিয়ম গুলো হয়েছে, বিভিন্ন সেক্টরে যে অনিয়ম দুর্নীতি গুলো হয়েছে, ওরা সংস্কার করে তারপর নির্বাচন। গণতান্ত্রিক সরকার আসতে রাজনৈতিক লেজুর ভিত্তির কারণে অনেকগুলি সম্ভব হয় না। রাজনৈতিক লেজুর ভিত্তির কারণে, আত্মীয়তার কারণে, দলীয়করণের কারণে অনেকগুলি সম্ভব হয় না। যেটা মানে বর্তমানে যেটা সম্ভব, সেটা নির্বাচিত সরকারের অনেক কিছু সম্ভব না। আমি বলবো, যেহেতু একটা রাজনৈতিক সরকার আসা মানে একটা স্থিতিশীলতা, যদি সংস্কার করতে হয় স্থিতিশীল অবস্থার মধ্যেই সংস্কার করতে হবে।
এবং নির্দিষ্ট সময়ে যদি নির্বাচন হয় দেশে বিনিয়োগ আসবে, দেশের অর্থনৈতিক অবস্থার প্রবৃদ্ধি হবে। অনিশ্চয়তার মধ্যে বিদেশিরা বিনিয়োগ করতে চায় না। আমরা বলবো নির্দিষ্ট সময়ে যদি নির্বাচনটা হয় মানুষের আস্থা ফিরবে এই সরকারের প্রতি। যারা নির্বাচিত প্রতিনিধি আসবে তারাই সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। তাহলে আপনার কথা আমরা বুঝতে পারতেছি যে নির্বাচিত সরকার হলে দেশ সংস্কার করা সম্ভব। অবশ্যই সম্ভব, এবং নির্বাচিত সরকারের যে প্রতিনিধিরা থাকবে সেখানে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন থাকবে, তাদের মাধ্যমে সংস্কার কার্যক্রম দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। আমাদের দেশের অর্থনীতির জায়গা যদি আমরা সচল রাখতে হয় সেক্ষেত্রে আমরা প্রথমে যদি আমরা আনি অর্থনীতির চাকা সচলের একমাত্র বেশিরভাগ লিডার হচ্ছে যে আপনার রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধারা কিভাবে নির্বাচনে ভোট দিতে পারবে কিনা, দিলে আর কেমন গ্রহণযোগ্যতা হবে? বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের উপর এখনো কোনো নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত আসে নাই। আমরা বলবো তাদেরকেও যুক্ত করলে, তাদের ভোটাধিকার প্রয়োগের যদি কোনো সুযোগ থাকে সেটা যদি নির্বাচন কমিশনার গ্রহণ করে তাহলে সেটা দেশের জন্য মঙ্গল হবে এবং দেশের রেমিটেন্স প্রবাহের জন্য সুদূর প্রসারী একটা রেমিটেন্স যোদ্ধারা দেশের জন্য আগ্রহটা জি বাড়বে, দেশের জন্য দেশপ্রেম আরো বাড়বে, দেশপ্রেম আরো বাড়বে, দেশের অর্থনীতির চাকাটা সচল হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। নাম নুরুল আফসার তৌহিদ, আইএসআরসি গ্লোবাল চট্টগ্রাম মহানগর সভাপতি। আমি বলবো বর্তমানে যে মানবাধিকার অহরহ লঙ্ঘিত হচ্ছে, নির্বাচিত সরকার আসলে স্থিতিশীলতার মাধ্যমে এই মানবাধিকার উন্নতি হবে এবং মানবিক মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত হবে। আপনি যেটা যাচ্ছেন যে নির্বাচিত সরকার আসলে মানবাধিকার রক্ষা করা সম্ভব, আমরা মানবাধিকার অবশ্যই আমি একটা মানবাধিকার কর্মী হিসাবে বলবো একটা নির্বাচিত সরকার হলে তাদের কমিটমেন্ট অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তাহলে সেখানে মানবাধিকার আশা করি লঙ্ঘিত হবে না এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে, প্রতিষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরি রোড রেলওয়ে মার্কেট এজিআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসত ৭,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাত মোহাম্মদ নূর হাসান প্রকাশ বিজয় নামের এক মাদক ব্যবসায়ীরে গ্রেপ্তার করণই। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুমন রিপোর্টত। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরি রোড রেলওয়ে মার্কেট এজিআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসত ৭,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাত মোহাম্মদ নূর হাসান প্রকাশ বিজয় নামের এক মাদক ব্যবসায়ীরে গ্রেপ্তার করণই। পুলিশ জানায় গত ১৯ আগস্ট রাত ৯টা ৩৫ গোপন সংবাদের ভিত্তিত কোতোয়ালি থানা জানিত পারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ফাসার গড়ন। রাত ৯টা ৫০ উপ পুলিশ কমিশনারের নির্দেশনাত ও কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে এক আভিযানিক দল কুরিয়ার সার্ভিসত অভিযান চালায়। তল্লাশির সময় ১২ বান্ডেল ও ৩৭ জিপার পলিপ্যাকের মধ্যে বিশেষভাবে লুকানো ৭,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করণ। পরে পুলিশ নূর হাসানের হারিশর থানাধীন আই ব্লক এলাকার উগ্র ভাড়া বাসাতন গ্রেপ্তার করে। তার হাসতন উগ্র মোবাইল ফোন ও কুরিয়ার রসিদও জব্দ করণই। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদত নূর হাসান দীর্ঘদিন ধরে সহযোগী অকল সহায়তাত সীমান্ত এলাকাতন ইয়াবা সংগ্রহ করিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানত ফাটাইবার হতা স্বীকার করছি। তার সহযোগী জুনায়েদ পলাতক আছে। এই ঘটনাত কোতোয়ালি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)(১)(১)(৪১) ধারাত মামলা দায়ের করণই। মামলা নং ৩১, তারিখ ২০/৮/২০২৫। শাহরিয়ার সুমনের রিপোর্টত সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। আপনারা জানেন গতকাল কোতোয়ালি থানাধীন যে রেলওয়ে সুপার মার্কেট আছে নিউ মার্কেট সংলগ্ন আইস ফ্যাক্টরি রোডে, ওখানে এজিআর যে কুরিয়ার সার্ভিস আছে ওই কুরিয়ার সার্ভিসের ওখান থেকে আমরা আসলে ওখানে অপারেশনটা হয়। ওখানে আপনার রাত 10:30টার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অপারেশনটা করি। ওখানে আমরা 12টা বস্তার ভিতরে এই 37টা বান্ডেলে প্রতিটাতে 400 করে ইয়াবা ছিল, প্রতিটাতে 200 করে ইয়াবা ছিল, মোট ৭,৪০০ পিস ইয়াবা আমরা উদ্ধার করি এবং যে পাঠিয়েছে তার নাম হচ্ছে নূর হাসান বিজয়, 27 বছর বয়স। সে হালি শহরে বর্তমানে থাকে, তার বাড়ি হচ্ছে কক্সবাজারও, যদিও তার ওখানে স্থায়ী ঠিকানায় কোনো ঘর বাড়ি নেই, ওখানে তার ঠিকানাটাই আছে। তো তাকে আমরা আটক করতে সমর্থ হই। জিজ্ঞাসাবাদে সে বলেছে যে সে ওই বর্ডার থেকে এই পণ্য নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার করে পাঠায় এবং তাকে আমরা কোতোয়ালি থানার মামলা নম্বর ৩১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এই মামলাটা আমরা
বিরুদ্ধে রুজু করি এবং সে যার কাছ থেকে সংগ্রহ করেছে এবং যার কাছে পাঠাতো সেই নামগুলো আমরা পেয়েছি। এছাড়া আরো কারা কারা জড়িত এগুলো আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে, রিমান্ডের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং সে পেশাদার একজন ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এবং সে ইতিপূর্বে এই কাজ করেছে। ইয়াবা গুলো কোন জায়গায় প্রচার করতেছে, চট্টগ্রাম থেকে কোথায় পাঠাচ্ছে, এই বিষয় কি বলতে পারেন? যে ওইটাই বলছিলাম, ঢাকায় পাঠাচ্ছিল চট্টগ্রামের এই যে আইস ফ্যাক্টরি রোডের এজিআর যে কুরিয়ার সার্ভিস আছে ওখান থেকে রেলওয়ে মার্কেটে ওখানে হচ্ছে। এর আগে কি এইভাবে কুরিয়ার সার্ভিসে আগে কি মাদক আর সে জিজ্ঞাসাবাদে বলেছে যে সে আগেও এই কাজ করেছে। আমাদেরকে আসলে যে কোনো মূল্যে মাদক দ্রব্য, এই মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আসলে শনাক্ত করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা যেই অংশটা আমরা করতে পারি, যে আসামিকে গ্রেপ্তার করা, তাকে আইনের সোপর্দ করা, এই অংশটুকু পুলিশের কাজ। বাকি সবার কাজ আসলে সবার সম্মিলিত প্রয়াসেই কিন্তু আমরা মাদক মুক্ত সমাজ গঠন করতে পারবো। ফিশিং ট্রলারে কিন্তু আমরা ইতোপূর্বে অনেক অপারেশন করেছি, লক্ষ লক্ষ পিস ইয়াবা ফিশিং ট্রলার থেকেও আটক হয়েছে, এটা সবাই জানে। তো আমাদের কাছে তথ্য থাকলে এবং নজরদারির মধ্যে পড়লে আমরাও অপারেশন করি এবং সেটা আমরা উদ্ধার করি। তো ফলে আসলে এটা তো এমন না যে একদিন, যেহেতু এটা একটা ব্যাপক লাভজনক একটা ব্যবসা, অনেকে এই ভুল পথে পা বাড়ায় এবং তারা এই লোভের কারণেই এই ব্যবসাটা করে এবং এটা বন্ধ করার সম্মিলিত প্রয়াসের বিষয় আছে। তো এটা আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের মেসেজ তো হচ্ছে আমাদের জিরো টলারেন্স মাদকের প্রতি। আমরা মাদক যখনই সংবাদ পাই আমরা সেই জায়গায় হানা দিই এবং তাদেরকে আটক করি, আইনের আওতায় নিয়ে আসি। তো আমাদের জানা মতে যে সমস্ত জায়গায় মাদক ব্যবসা হচ্ছে কিন্তু আমরা ধরছি না এরকম কোনো ঘটনা নাই। আমরা জানার সাথে সাথেই কিন্তু সেখানে সাথেই আমরা কিন্তু ব্যবস্থা নিই। চট্টগ্রাম ও ডেঙ্গুর পর এবার চিকুনগুনিয়ার প্রকোপ বাইছে। অগাস্টের প্রথম সপ্তাহ প্রতিদিন 56 জন নতুন রোগী শনাক্ত হই। শাহরিয়ার সুমনের রিপোর্ট বিস্তারিত। করোনার সময় আপনারা যে সার্ভিস দিচ্ছেন এগুলো তো মানে মেমোরেবল। এখনো কিন্তু ওই যে এই অসুস্থ, আমি অসুস্থ, আমরা অসুস্থ, আমরা কিন্তু জ্বর আক্রান্ত হয়েছি, আমরা কিন্তু ইয়ে বলা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন তো যে হিসাবে চট্টগ্রামের ভিতরে বেশিরভাগে আপনার চিকুনগুনিয়া, ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু, এই তিনটার প্রকোপ বেড়ে গেছে, যার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আপনাদের চট্টগ্রাম মেডিকেলের এখন কি অবস্থা রোগী এবং কতজন রোগী ভর্তি আছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যে জিনিসটা সত্যি কথা বলতে, আসলে এই আপনার এই বৃষ্টির মৌসুমে আমরা দেখতে পাচ্ছি যে মশাবাহিত রোগীর যে সমস্ত প্রকোপ আছে তার মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এবং একই সাথে ম্যালেরিয়া রোগীর প্রকোপও এখন ইদানিং বাড়তেছে। তো আমরা বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ আলাদা একটা স্পেশাল ইউনিট আমরা চালু করেছি, যেটা ফিভার ক্লিনিক নামে পরিচিত, যেখানের মধ্যে ডেঙ্গু রোগীর সাথে অন্যান্য জ্বর রোগীগুলো আমরা ভর্তি দিয়ে রেখেছি। দেখা যাচ্ছে যে আমরা গত কালকে শুধুমাত্র আমার এই ওয়ার্ডটাতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 17 জন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমার এখানে 50টা বেডের মধ্যে সব বেডই আমার এখানে পরিপূর্ণ। এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গত 3টা ওয়ার্ডের মধ্যে গত 24 ঘন্টার মধ্যে আমরা টোটাল 17 পেশেন্ট রিসিভ করেছি আমাদের ওয়ার্ডের মধ্যে। তো এটা সারা দেখা যাচ্ছে যে প্রতিদিন এভারেজ গড়ে আপনার 15 থেকে 20 জন এই আমাদের জ্বরের রোগীগুলো আমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে। এর সাথে সাথে আউটডোর বেসিসে অনেক জ্বরের রোগীগুলোকে আমরা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিয়েও ছেড়ে দিই। যে সমস্ত ভর্তিযোগ্য রোগী থাকে তাদেরকে আমরা ওয়ার্ডে রাখি এবং ওয়ার্ডে 3-4 দিন আমরা অবজারভেশন রাখার পরে সুস্থতা অনুভব করলে আমরা রোগীদেরকে ডিসচার্জ করি। চিকুনগুনিয়া ডেঙ্গু থেকে কিভাবে আলাদা হচ্ছে, বা চিকুনগুনিয়া কি আলাদা নাকি ডেঙ্গু আলাদা, নাকি চিকুনগুনিয়া ডেঙ্গু একই রোগ ধরা যাচ্ছে, প্রতিকার বা লক্ষণগুলো কি কি পাওয়া যাবে? ধন্যবাদ, আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এক কিনা? প্রথমত ডেঙ্গু চিকুনগুনিয়া এক নয়, তবে দুটাই মশাবাহিত রোগ এবং একই ধরনের মশা থেকে এটা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু যেরকম জ্বর নিয়ে আসে, চিকুনগুনিয়া জ্বর নিয়ে আসে। তো ডেঙ্গুর জ্বরের সাথে অন্যান্য যে সিমটমস গুলো চিকুনগুনিয়ার সাথে একটু আলাদা থাকে। যেমন চিকুনগুনিয়াতে আমাদের একটু জয়েন্ট পেইন, মানে গিরায় গিরায় ব্যথা, এবং রোগীরা হঠাৎ করে হাঁটতে পারে না। দেখা যাচ্ছে যে এরকম যদি কোনো লক্ষণ যদি আমরা দেখতে পাই, আমরা চিকুনগুনিয়া মনে করি। তবে চিকুনগুনিয়া যখন আমরা মনে করি তখন সবার আগে আমরা ডেঙ্গুটাকে আমরা প্রাধান্য দিয়ে চিকিৎসা শুরু করি। কারণ হচ্ছে ডেঙ্গুটা যদি আমরা প্রথম থেকে যদি ধরতে পারি, তাহলে ডেঙ্গু থেকে যে সমস্ত রোগীরা খারাপ হয়, মৃত্যু ঝুঁকি থাকে, আমরা প্রথম থেকে এটা
আমরা প্রতিরোধ করতে পারবো। এটার সাথে চিকুনগুনিয়াতে তো পেশেন্টের মৃত্যুর হার বলতে গেলে একদম নাই। তো সেক্ষেত্রে আমরা চিকুনগুনিয়ার সাথে যদি ডেঙ্গু থাকে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে রোগীরা একটু খারাপ হতে পারে। তো কিছু ব্লাড টেস্ট আছে, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট শুধুমাত্র সিবিসি করে আমরা বুঝতে পারি। আর একটা চিকুনগুনিয়ার কিছু টেস্ট আছে, কিছু টেস্ট আমরা আমাদের সরকারিভাবে অ্যাভেলেবল এবং আপনার বেসরকারিভাবে কিছু জিনিস আসছে। তো সেগুলো দেখে আমরা সবকিছু মিলে আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া আলাদা করতে পারি। চট্টগ্রামের পটিয়া উপজেলাত মধ্যরাতে সেনা অভিযানত মোহাম্মদ মঈনুদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর আটক গরনই। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার ফাটেনের রিপোর্টত বিস্তারিত। চট্টগ্রামের পটিয়া উপজেলাত মধ্যরাতে সেনা অভিযানত মোহাম্মদ মঈনুদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর আটক গরই। 17 আগস্ট রবিবার আনুমানিক 1টার মিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডত তার নিজ বাড়িতে অভিযান চালাইয়ে সেনাবাহিনী সদস্য সকল তারে গ্রেফতার করে। আটক মঈনুদ্দিন ওই এলাকার মৃত কবির আহমদের ফুয়া। পটিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিক ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকিরের নেতৃত্বে উগ্র বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানত মঈনুদ্দিনের বসত বাড়িতে তল্লাশি চালাইয়ের 132 পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনা সদস্য সকলের প্রাথমিক জিজ্ঞাসাবাদত মঈনুদ্দিন ইয়াবা ব্যবসার লগে জড়িত তাহিবার হতাশ স্বীকার করছেন বলেও জানা গেই। পরে তারে পটিয়া থানাত হস্তান্তর করা হয়। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান হই আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনত প্রাথমিক মামলা দায়ের করানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তারা আদালতের মাধ্যমে কারাগারত পাঠানো হয়। স্থানীয় এলাকাবাসীর মতে মঈনুদ্দিন দীর্ঘদিন ধরে আর ইয়াবা ব্যবসার লগে জড়িত তাহিলেও তারে দরিবার হন উদ্যোগ ন আছিল। সেনাবাহিনীর এই অভিযান এলাহাত ব্যাপক প্রশংসিত। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার ফাটেনের তথ্যে সিএনটিভি নিউজ চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়া 19 নং ওয়ার্ডের বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি ভূমিদস্যুকরা আত্মতুন উদ্ধারের দাবিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সহকর্মী জাহিদুল ইসলাম শ্রাবণের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী নুসরাত জাহান আইরিন। চট্টগ্রামের বাকুলিয়া 19 নম্বর ওয়ার্ডত বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি ভূমিদস্যু সকলের হাততুন উদ্ধারের দাবিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হই। আজি 20 আগস্ট বুধবার দিন 2:02 নগরীর চেরাগি এলাকাত বৈঠকখানা নামের একখান হলত অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য পাঠ করেছি ভুক্তভোগী জনাব খুরশেদুল আলম। আমি মোহাম্মদ খুরশেদ আলম, ফিতা মৃত হাজি সাহেব মিয়া, 19 নং ওয়ার্ড দক্ষিণ বাকুলিয়া, নূর হোসেন চেয়ারম্যান গাঠা বালর মাঠ। আমার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলকারী ভূমিদস্যু অবৈধ সরকারের দূষরদের হাত থেকে আমার ক্রয়কৃত জায়গাটা উদ্ধারের জন্য স্থানীয়ভাবে বারবার চেষ্টা করলেও কোনো ধরনের ফলপ্রসূ না পাওয়াতে আমি একটা 25/5/2025 ইংরেজি তারিখে 1385 নং জিডি মূলে বাকুলিয়া থানা অবৈধ অনুপ্রবেশকারীদের থানায় বারংবার ডাকলেও তারা আসেনি। তারপর যখন নির্বাহ হইয়া আমি প্রধান উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজিপি মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয় ও বাকুলিয়া থানাকে প্রতিকার চেয়ে আবেদন করিলে তারপর উক্ত সন্ত্রাসীগণ আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। সে প্রেক্ষিতে নির্ভর হয়ে আমি এবং আমার পরিবার বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সেজন্য আজ দুপুর 2 সময় আমি বৈঠকখানা কমিটি হলে এই সম্মেলনের আয়োজন করেছি। সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, দখলদার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসন থেকে শুরু করে বিএনপি, জামাত, বর্তমান সবচেয়ে জনপ্রিয় এনসিপি ও সর্বস্তরের সকল শ্রেণীগণ এবং মুরব্বীগণ জনগণের প্রতি আকুল আবেদন, আপনারা সকলে যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ অবৈধ অনুপ্রবেশকারীদের সকল সন্ত্রাসী হাত থেকে আমার সম্পদ ফিরে পাবো বলে আশা করি। কেননা আপনাদের সকলের ঐক্য শক্তির মাধ্যমে স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী সন্ত্রাসীগণ ইফতেখার উদ্দিন রাজ, মোহাম্মদ জাভেদ হোসেন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ রনি, মোহাম্মদ আব্দুল মুকিত তদন্ত করতে পাঠাইছিল থানায় ওদেরকে পাঠাইছে, নোটিশ পাঠাইছে, ওরা উত্তর দেয়নি এবং যাইও নেই থানার মধ্যে। মামলাটা আমি করি নাই, মামলাটা এখন করলে তো এখন ওই টুকাও একটা মামলা দেবো, ওইটাতে কালকে আবার বাইরে যাবে, তাই এই মামলা করে লাভ। তিনি প্রশাসনের হাতে দখলকৃত জমি দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা লইবার জোর দাবি জানাই। সিএনটিভি নিউজ চট্টগ্রাম।
সিএমপির পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার। বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত হামলা ও সন্ত্রাসী কার্যক্রমত জড়িত তাহা অভিযোগে গ্রেফতার ওই পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল আফসার মিয়া। মঙ্গলবার রাত 8:30টার দিকে সিএমপির পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে তারে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ পাহাড়তলী থানার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন হইয়ে এসআই মোহাম্মদ জসিমউদ্দিন সঙ্গীয় ফৌজ অভিযান পরিচালনা করি নুরুল আফসার মিয়ারে চট্টগ্রাম স্টেডিয়াম রোড এলাকাতুন গ্রেফতার করে। 78 বছর বয়সী নুরুল আফসার মিয়া দীর্ঘদিন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করত। তার বিরুদ্ধে সিএমপি পাহাড়তলী থানাত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মামলা নং 09 তারিখ 23 নভেম্বর 2024 দণ্ডবিধির ধারা 143/147/148/149/323/324/326/307/379/527/526 আইন 1908-3/4 ধারায় মামলা নং 8 তারিখ 14 আগস্ট 2025 সন্ত্রাস বিরোধী আইন 2009 এর বিভিন্ন ধারায় মামলা দায়ের রয়েছে। গ্রেফতারকৃত নুরুল আফসার মিয়ারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়। প্রতিনিধি মোহাম্মদ দিদারের ফাটের নেতৃত্ব সিএনটিভি নিউজ চট্টগ্রাম। বোয়ালখালী কানুঙ্গপাড়া বাজারত মোবাইল কোর্ট অভিযানত অবৈধ চিকিৎসা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগত জিএস স্টোর স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ও মাস্টার মেডিকোর স্বত্বাধিকারী রয়েল চৌধুরীর 5,000 টাকা জরিমানা প্রদান করই। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরের ফাটের তথ্যে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। মূল্য তালিকা প্রদর্শন নগরী মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও নিবন্ধন ছাড়াই চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন অপরাধে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া বাজারত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছি। গতকাল মঙ্গলবার 19 আগস্ট ভুক্ত অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী জিএস স্টোরের স্বত্বাধিকারী রাজীব চৌধুরীর 5,000 টাকা এবং মাস্টার মেডিকোর স্বত্বাধিকারী রয়েল চৌধুরীর 5,000 টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া নিবন্ধন ছাড়াই চিকিৎসা সেবা দেওয়ায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর হাসতুন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বিরত তাহবির মুছে লেখা লওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ। অভিযানত সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এই সময় বাজার মনিটরিং এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরের ফাটেনের রিপোর্টত সিএনটিভি নিউজ চট্টগ্রাম। জনগণের দ্বারগড়াত সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসন শুরু করেছে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি। এর অংশ হিসেবে বুধবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর ফাটেনের তথ্যে বিস্তারিত। কোনো মাদকের আস্তানা গড়ে উঠতে পারবে না যদি আপনারা এলাকাবাসী প্রতিহত করেন। আমরা আমাদের সীমাবদ্ধতার ভেতরে থেকে আপনাদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। জনগণের দ্বারগড়াত সেবা পৌঁছায় দিতে চট্টগ্রাম জেলা প্রশাসন শুরু করেছে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি। এর অংশ হিসেবে বুধবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আছিল জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি আছিল অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহিম জাদি। সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। গণশুনানিত ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তা মেরামত, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ নানা সমস্যা তুলে ধরেন এলাকাবাসী। গণশুনানিত ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তা মেরামত, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ নানা সমস্যা তুলে ধরেন এলাকাবাসী। জেলা প্রশাসক তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাসকলরে নির্দেশ দেন এবং জটিল সমস্যাগুণ ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানত বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি বিতরণ ও দুর্ঘটনাত নিহত জেলে পরিবারের হাতত আর্থিক সহায়তা প্রদান করা নয়। জেলা প্রশাসক হয়ে মানুষরে আর সেবা পাইতে দৌড়ান ফুটতন। প্রশাসন তারার দ্বারগড়াত যাইব। স্থানীয় কল এই উদ্যোগের যুগান্তরকারী হিসেবে আখ্যায়িত করেন, যাতে তারার মতে এই ধরনের গণশুনানি ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও উন্নয়নের আরো গতিশীল করিব। আমরা এই গণশুনানিতে মোট 17 জনের বক্তব্য নিয়েছি। 25টা ইস্যুতে আপনারা বিভিন্ন কথা বলেছেন। আপনাদের অনেক চাওয়া ছিল, সে চাওয়াগুলি আমরা আশা করছি অধিকাংশ ক্ষেত্রেই আমরা এর সমাধান দিতে পারবো এবং রেজাল্ট দিতে পারবো। আমি যে বিষয়টা একেবারেই বলতে চাই যে আমাদের যে জঙ্গল সলিমপুরে যারা একটা বড় ধরনের একটা বসতি আছে বা প্রায় 2 লক্ষ লোকের বসবাস, আমি অত্যন্ত ব্যথিত। আমরা এখানে যারা আছে, আপনাদের স্বাস্থ্য সেবা নেই, চিকিৎসা সেবা নেই, আপনাদের রাস্তাঘাট নেই, কালভার্ট নেই। একটা কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যে কাছাকাছি হসপিটালে নিয়ে যেতে পারবেন তার কোনো ব্যবস্থা নেই। যা হোক, এবং স্মার্ট কার্ড নেই, মানে আপনারা ভোগান না। আমি এখান থেকে গিয়েই
জেলা শিক্ষা অফিসারকে ডাকবো এবং আপনাদেরকে প্রথমেই কিভাবে ভোটার করবার আওতায় আনা যায় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমাদের আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের একটা আপনাদের এখানে আমাদের চট্টগ্রামের জেলা কারাগার করবার একটা বিষয় আছে। তো যাই হোক, আমরা আগে বুঝে নেব যে আপনারা অনেক জনবসতি ওখানে আছেন, আপনাদের কল্যাণের কথা মাথায় রেখে আপনাদেরকে সেট রেখে যদি কোনোভাবে সরকারি কোনো স্থাপনা করা যায় সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব। প্রথমে আপনাদের সেবাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। রেল লাইনের পাশে যে মাদকের যে আস্তানাটা আছে অতি দ্রুত আপনি অভিযান শুরু করবেন। এখানে এসিল্যান্ড আছে, আপনি যদি মনে হয় যে লোকালে আপনি কাজ করেন, স্থানীয় পর্যায়ে আপনাদের অসুবিধা হতে পারে, আপনি আমাকে জানাবেন, আমরা জেলা থেকে ম্যাজিস্ট্রেট পাঠাবো, জেলা থেকে ম্যাজিস্ট্রেট পাঠাবো এবং রাষ্ট্রিক অভিযান হবে। তবে আপনারা যারা অভিভাবক আছেন আপনারাও কিন্তু আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন, তারা কোথায় যাচ্ছে, কিশোর রাজারা তারা কত রাত যাচ্ছে, তারা ঘরের দরজা লাগিয়ে কি করছে, আপনার সন্তান পড়ালেখা করছে নাকি স্মার্টফোন চ্যাটিং করছে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, বা সেই যাদের সঙ্গে চলাফেরা করে বন্ধু বান্ধব তাদের সম্পর্কটা কেমন, যারা যে বন্ধু বান্ধব তারা আপনার অ্যালকোহল নিচ্ছে কিনা, বা তারা ছড়া কিনা, তারা পড়ুয়া কিনা, এই বিষয়টা কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। দেখেন এই যে আমরা 5 আগস্ট পেয়েছি, এটা আমাদের কিন্তু বিজয়ের মাস বলতে গেলে। এই জুলাই যে অভ্যুত্থান এটা প্রমাণ করেছে আমরা যদি সবাই এক থাকি এবং অটুট থাকি তাহলে কোনোভাবেই আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। মহোদয় উনি আশা পোষণ করেছেন যে আমরা জেলা প্রশাসন থেকে যাতে বিশেষত ওনার যেহেতু 191টা ইউনিয়ন সবগুলোতে তো যাওয়া সম্ভব হবে না, বিশেষত যে 75টা ইউনিয়নে কোনো ধরনের জনপ্রতিনিধি নাই সেগুলো উনি ভিজিট করার এবং সাধারণ মানুষের গণশুনানি নেওয়ার ইচ্ছা পোষণ করেন। সে প্রেক্ষিতে আমরা সলিমপুর থেকেই আজকে শুরু করেছি। আমি ধন্যবাদ জানাই এখানকার উপজেলা নির্বাহী অফিসার, সে তার অত্যন্ত দক্ষতার সাথে খুব স্বল্প সময়ে অত্যন্ত ফলপ্রসূভাবে এই গণশুনানির আয়োজন করেছে। আমি কৃতজ্ঞতা জানাই সহকারী কমিশনার ভূমি এবং অত্র ইউনিয়নের প্রশাসক আব্দুল্লাহ মামুনকে। তার অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা আমাদের যে প্রাইমারি স্টেজ যেটা যাত্রা শুরু হলো তৃণমূল পর্যায়ে জেলা প্রশাসকের সাথে গণশুনানি, আজকে যেটা আমরা পদযাত্রা শুরু হলে সেটি সফলভাবে বাস্তবায়নের জন্য। সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর ফাটাইনা তথ্যে সিএনটিভি নিউজ চট্টগ্রাম। দর্শক, শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টায় চাটগাঁয়া হব রানা আবারও হাজির হয়ে মিললে আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজের লগে তাহিবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।